নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা সত্যি ঘটনা বলবো যেখানে বিজেপির নিজের পরিবার থেকেই বিজেপির মন্ত্রী, বিজেপির সভাপতি এবং বিজেপির সাংসদ এই তিনজনের মুখে একসাথে কালি মারা হয়ে গেছে। আর সেই কালিটা মেরেছে আর কেউই নন, খোদ আরএসএস প্রধান মোহন ভগবত নিজেই। গত 2 মাস ধরে গোটা দেশ দেখছে দিল্লির যন্তর মন্তরে লক্ষ লক্ষ তরুণ তরুণী রাস্তায় নেমে এসেছিল নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করতে। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তা কয়েক সপ্তাহের মধ্যেই রূপ নেয় স্বাধীন ভারতের অন্যতম বৃহত্তর ছাত্র আন্দোলনে। এই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। অথচ সেই গোটা সময়টায় বিজেপির শীর্ষ নেতারা এই তরুণ প্রজন্মকে কি বলেছিলেন জানেন? কাউকে বলা হয়েছে সন্ত্রাসবাদীদের বি টিম, কাউকে বলা হয়েছে ভাইরাস আর আরশোলা, আর একজন মহিলা সাংসদ তো রীতিমতো তরুণীদের জেনারেশনকে গাটার বলে দাগিয়ে দিয়েছেন। আর ঠিক এই মুহূর্তেই মুম্বাইয়ের মঞ্চে দাঁড়িয়ে খোদ আরএসএস প্রধান মোহন ভগবত বলে দিলেন, এই তরুণরা দেশ বিরোধী নয়, এরা আমাদেরই সন্তান, এদের কথা শুনতেই হবে। তাহলে প্রশ্ন উঠছে বন্ধুরা, বিজেপির আসল অবস্থান কোনটা? সরকারি মন্ত্রীদের ভাষা নাকি সংঘ প্রধানের ভাষা? আর ঠিক এই বিভ্রান্তির মধ্যেই রাহুল গান্ধী কিভাবে এই পুরো আখ্যানের রাস নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন, আর প্রয়াগরাজে তার অনুষ্ঠান ঘিরে প্রশাসনের সাথে নতুন করে কি সংঘাত তৈরি হলো, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ঘটনাটি ধাপে ধাপে তথ্য প্রমাণ সহ বিশ্লেষণ করে দেখাবো। বন্ধুরা, নিট আন্দোলন অর্থাৎ যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের পুরো ব্যাপারটা থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পর্যন্ত পুরো বিষয়টা আমরা সবাই কিন্তু জানি। এবার আসি সেই মন্তব্যে যেটা গোটা আখ্যানের সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটা। যখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রাস্তায় নেমে নিজেদের ভবিষ্যতের জন্য কণ্ঠস্বর তুলছিলেন, তখন একটি টিভি অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিজেপি আন্দোলনকারীদের সরাসরি সন্ত্রাসবাদীদের বি টিম বলে অভিহিত করেন। একবার ভাবুন তো, যে ছেলেমেয়েরা নিজেদের ন্যায্য পরীক্ষার অধিকারের জন্য রাস্তায় নেমেছে, নিজেদের ভবিষ্যতের নিরাপত্তা চাইছে, তাদেরকে দেশের শিক্ষামন্ত্রী নিজে সন্ত্রাসবাদের সাথে জুড়ে দিলেন। এই মন্তব্যটা ছাত্র সমাজের মধ্যে যে ক্ষোভ তৈরি করে তা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। সপ্তাহের পর সপ্তাহ ধরে আন্দোলন যখন তীব্রতর হচ্ছিল, প্রধান নিজেই দীর্ঘদিন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। যখন তিনি অবশেষে মুখ খুললেন, তখনও তিনি পদত্যাগের কোনো ইঙ্গিত না দিয়ে বরং কংগ্রেসকে ছাত্রদের ব্যবহার করার অভিযোগ তুলে বসেন। কিন্তু বন্ধুরা, আন্দোলনের চাপ এতটাই তীব্রতর হয়ে ওঠে যে শেষ পর্যন্ত জুলাই মাসের শেষ সপ্তাহে 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হয়। সরকার সিজেপির মূল দাবিগুলো মেনে নেয় এবং আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়ে দেয়। এরপরই আন্দোলনকারীরা তাদের ধর্ণা প্রত্যাহার করে নেয়। এখানে লক্ষণীয় বিষয়টা হলো, সরকার যতক্ষণ না ছাত্রদের রাগ, ক্ষোভ আর সংখ্যাগত শক্তির কাছে নথি স্বীকার করতে বাধ্য হলো, ততক্ষণ পর্যন্ত মন্ত্রী মহোদয় নিজের অহংকার আর অবজ্ঞার ভাষা কিন্তু এক বিন্দু ছাড়েনি। এটাই তো আসল প্রশ্ন। একটা নির্বাচিত সরকার যখন নিজের দেশের তরুণ প্রজন্মকেই শত্রু হিসেবে দেখতে শুরু করে, তখন সেই সরকারের প্রকৃত চরিত্র সম্পর্কে আমাদের কি ভাবা উচিত? কিন্তু বন্ধুরা, সব থেকে অবাক করার বিষয় হলো, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেও বিজেপির নেতাদের ভাষা বিন্দুমাত্র বদলায়নি, বরং দলের জাতীয় সভাপতি নীতিন নবীন এক ধাপ এগিয়ে গিয়ে আরো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। তেলেঙ্গানায় দলীয় কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি সিজেপি আন্দোলনকারীদের নাম না নিয়ে সরাসরি বলেন যে দেশে ভাইরাস আর আরশোলার মতো একটা দল আসছে যারা দেশকে ফাঁপা ও খোকলা করে দিতে চায়। তিনি এমনকি 2016 সালে জেএনইউ ছাত্রদের বিরুদ্ধে ব্যবহৃত পুরনো টুকরো টুকরো জ্ঞান তকমাটাও পুনরায় ব্যবহার করেন এবং দলীয় কর্মীদের এই তরুণদেরকে শিক্ষা দেওয়ার জন্য ডাকও দেন। ভাবুন তো, একজন জাতীয় সভাপতি যিনি দলের সাংগঠনিক প্রধান, যার কথার মধ্যে দিয়ে সারা দেশের কোটি কোটি কর্মীরা বার্তা পান, তিনি নিজের দেশের ছাত্র সমাজকে ভাইরাস আর আরশোলার সাথে তুলনা করছেন। অথচ এই তরুণরা তো কোনো বৈদেশিক শক্তি নয়, এরা তো এই দেশেরই মা বাবার সন্তান যারা নিজেদের ভবিষ্যতের জন্য লড়ছে। বন্ধুরা, রাজনীতিতে এই ধরনের অহংকারের একটা মূল্য চোকাতেই হয়। মাত্র কয়েকদিন আগেই পাটনার বাঁকিপুর কেন্দ্রে, যে কেন্দ্র থেকে নীতিন নবীন নিজে বারবার জিতে এসেছেন এবং যে আসনে বিজেপি প্রায় 3 দশক ধরে অপরাজিত ছিল, সেই আসনে বিজেপি একটি উপনির্বাচনে গরুর মতো হেরে যায়। নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের নতুন দল জনসুরাজ সেই আসনে জয় ছিনিয়ে নেয়। এই হার এতটাই প্রতীকী যে খোদ নীতিন নবীন নিজেই স্বীকার করতে বাধ্য হন যে দলকে গভীর আত্মসমীক্ষা করতেই হবে। তাহলে বন্ধুরা বলুন তো, যে তরুণ প্রজন্মকে ভাইরাস আর আরশোলা বলা হয়েছিল, তারাই কি ব্যালট বাক্সে নিজেদের জবাব দিয়ে দেয়নি?
গণতন্ত্রে ভোটাররা সবচেয়ে বড় বিচারক আর তারা তাদের রায়টাই দিয়েছে। বন্ধুরা, এবারে আসি বিজেপির আরেক সাংসদ অভিনেত্রী কঙ্কনা রানাওয়াতের কথায়। তিনি ইনস্টাগ্রামে একাধিক পোস্টে সিজেপি আন্দোলনের ভিডিওগুলোকে বমি উদ্রেককারী বলে বর্ণনা করেন এবং প্রতিবাদী তরুণীদের, বিশেষ করে তরুণী প্রতিবাদীদের জেনারেশন গাটার বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন যে এই তরুণরা মাদক ও মদ্যপানের স্বাধীনতা নিয়ে গর্ব করে অথচ বাবা মায়ের উপার্জনে বেঁচে থাকে। তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ঝড় তোলে। অভিনেতা সোনু সুদ পর্যন্ত তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেন। সিজেপির মুখপাত্র সৌরভ দাস পাল্টা জবাবে বলেন যে না জেনজি না জেন আলফা কেউই কঙ্কনাকে আর গুরুত্ব দেয় না এবং তিনি একটা গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়কে ব্যক্তিগত অপমানে নামিয়ে এনেছেন। চাপে পড়ে কঙ্কনা পরে একটি স্পষ্টীকরণ ভিডিও বার্তা প্রদান করে যেখানে তিনি দাবি করেন তার মন্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দেখানো হয়েছে এবং তিনি জেনজির স্কাই রুটের মতো স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর প্রশংসাও করেন। কিন্তু বন্ধুরা, তার মূল বক্তব্য যা তিনি নিজে লিখে পোস্ট করেছিলেন তা তো ততক্ষণে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছে, স্ক্রিনশট নিয়ে ফেলেছে। একটা স্পষ্টীকরণ দিয়েই কি সেই আঘাত মুছে ফেলা যায়? যা লক্ষ লক্ষ তরুণী যারা রাস্তায় নেমে নিজেদের অধিকারের জন্য লড়ছিল তাদের মনে তৈরি হয়েছিল। এই তিনটে ঘটনা, ধর্মেন্দ্র প্রধানের সন্ত্রাসবাদীদের বি টিম, নিতিন নবীনের ভাইরাস আরশোলা আর কঙ্কনা রানাওয়াতের জেনারেশন গাটার, এই তিনটি মিলিয়ে দেখলে একটা স্পষ্ট প্যাটার্ন বেরিয়ে আসে। সরকার এবং দলের শীর্ষস্তরে বসে থাকা মানুষগুলো তরুণ প্রজন্মের প্রতিবাদকে সমস্যা সমাধানের সুযোগ হিসেবে না দেখে বরং একে অপমান আর দমনের মাধ্যমে চুপ করানোর চেষ্টা করেছেন। আর ঠিক এখানেই বন্ধুরা আজকের ভিডিও সব থেকে চমৎকার মোড়টা আসে। গত বৃহস্পতিবার 6 আগস্ট মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ভারতের ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনসের 15তম বার্ষিক সম্মেলনে প্রায় 2000 জেনজি ও জেন আলফা তরুণীদের সামনে দাঁড়িয়ে খোদ আরএসএস প্রধান মোহন ভগবত সম্পূর্ণ ভিন্ন ভাষায় কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জেনজি যদি কোনো বিষয়ে আন্দোলন করে তবে তারা কোনোভাবেই দেশবিরোধী নয়, তারা আমাদেরই মানুষ, আমাদেরই পরবর্তী প্রজন্ম। তিনি বলেন এই তরুণ প্রজন্মের সাথে সহমর্মিতা আর আপনভাবের সম্পর্ক দরকার, আর সেই সম্পর্কের স্বীকৃতি থেকেই প্রকৃত সংলাপ সম্ভব। তিনি আরো বলেন ছাত্রদের অভিযোগ যথাযথ ও প্রকৃত। দেশের শিক্ষা ব্যবস্থায় বহু কিছু ঠিক করার প্রয়োজন রয়েছে আর যেহেতু তা হচ্ছে না তাই এই নিয়ে কথাও উঠছে। বন্ধুরা, মোহন ভগবত প্রতিবাদকেই গণতন্ত্রের সংলাপের একটা বৈধ পদ্ধতি বলে অভিহিত করেন। তার কথায় আলোচনার মাধ্যমে ঐক্যমত তৈরি করাই গণতন্ত্রের পথ, আর আলোচনা না হলে মানুষ প্রতিবাদের পথে হাঁটে। তিনি কথাও বলেন যে আজকের প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি সৎ এবং তাদের কথা শোনা উচিত, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া উচিত। মজার বিষয়টা হলো বন্ধুরা, তিনি সম্পূর্ণ একপাশে হয়ে যাননি। পুলিশের প্যালেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এই বিষয়ে তার কাছে পর্যাপ্ত তথ্য নেই এবং তথ্য যাচাই করার পরই তিনি এই ব্যাপারে মন্তব্য করবেন। অর্থাৎ অন্ধভাবে সবকিছুকেও সমর্থন করেননি, বরং তিনি প্রতিবাদ যেন সাংবিধানিক পথে সুশৃঙ্খলভাবে হয় সেই বার্তাটাও দিয়ে গেছেন। লক্ষ্য যেন বিভাজন না হয়ে ব্যবস্থাগত সংশোধন হয়। কিন্তু বন্ধুরা, এই ভারসাম্য সত্ত্বেও তার বক্তব্যের মূল বার্তাটা কিন্তু একেবারে স্পষ্ট এবং তা বিজেপির নিজের নেতাদের ভাষার সাথে সরাসরি সাংঘর্ষিক। যেখানে ধর্মেন্দ্র প্রধান এই তরুণদের সন্ত্রাসবাদীদের বি টিম বলেছিলেন, সেখানে ভগবত বলছেন এরা আমাদেরই সন্তান। যেখানে নিতিন নবীন এদের ভাইরাস আর আরশোলা বলেছিলেন, সেখানে মোহন ভগবত বলছেন এরা আমাদের ভবিষ্যৎ। যেখানে কঙ্কনা রানাওয়াত এদের জেনারেশন কাটার বলেছিলেন, সেখানে মোহন ভগবত বলছেন এই প্রজন্ম আগের যে কোনো প্রজন্মের চেয়ে অনেক বেশি সৎ। এখন প্রশ্ন হলো, বিজেপির প্রকৃত অভিভাবক সংগঠন যখন নিজেই দলের মন্ত্রী, সভাপতি আর সাংসদদের ভাষার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটা কি প্রমাণ করে? এটা কি বোঝায় যে সংঘ নিজেই বুঝতে পেরেছে এই ধরনের অহংকারী অবজ্ঞাপূর্ণ ভাষা রাজনৈতিকভাবে কতটা ক্ষতিকর হয়ে উঠছে? বিশেষ করে যখন 2029 সালের লোকসভা নির্বাচনে এই জেনজি ভোটাররাই একটা বিশাল ভূমিকা পালন করতে যাচ্ছে। বন্ধুরা, এই গোটা আখ্যানের মধ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুরু থেকেই নিজেকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড় করিয়েছেন। 20 জুলাইয়ের সাংসদ অভিমুখী মিছিলে পুলিশি সহিংসতার পর তিনি একদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও পদত্যাগ দাবি করেন। যদিও সরকার পাল্টা অভিযোগ করে যে গান্ধী নিজের কথা রাখেনি, কংগ্রেস এই অভিযোগ খারিজ করে বলে যে বিরোধী দলনেতা কি দাবি জানাবেন তা ঠিক করার অধিকার কারুর নেই। এরপর রাহুল গান্ধী ছাত্রের গুঞ্জ নামে একটা দেশ জোড়া কর্মসূচি শুরু করেন, যেখানে তিনি বিভিন্ন রাজ্যে গিয়ে সরাসরি ছাত্রছাত্রীদের সাথে সংলাপ করছেন।
কিন্তু এই কর্মসূচি প্রতিটা রাজ্যেই বাধার সম্মুখীন হয়েছে। বিহারের দ্বারভাঙ্গায় তিনি প্রশাসনের অনুমতি ছাড়াই আম্বেদকর হোস্টেলে গিয়ে ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করলে তার এবং শতাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে দুটো এফআইআর দায়ের করা হয়। কোটা আর দেরাদুনেও একই ধরনের কর্মসূচি বাতিলের অভিযোগ ওঠে কংগ্রেসের তরফ থেকে। আর এখন সবচেয়ে সাম্প্রতিক ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আগামী 8ই আগস্ট কেপি গ্রাউন্ডে রাহুল গান্ধী ছাত্রের গুঞ্জ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু মাত্র কয়েকদিন আগে কায়স্থ পাঠশালা ট্রাস্ট এলাহাবাদ হাইকোর্টের একটি পুরনো নির্দেশের কথা উল্লেখ করে সেই অনুমতি প্রত্যাহার করে নেয়। ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি জিতেন্দ্রনাথ চৌধুরী জানান, 2025 সালের আগস্ট মাসের একটি আদালতের নির্দেশ অনুযায়ী মাঠটি শুধুমাত্র খেলাধুলো ও শিক্ষামূলক কাজে ব্যবহার করার কথা, আর সাম্প্রতিক বৃষ্টিতে মাঠে জলবদ্ধতাও তৈরি হয়েছে বলে তিনি জানান। এখন এখানে ন্যায্যতার খাতিরে বলা দরকার, এই সিদ্ধান্তটা সরাসরি রাজ্য সরকার নেয়নি, নিয়েছে একটা বেসরকারি ট্রাস্ট, এবং তাদের দেওয়া কারণগুলো আদালতের নির্দেশ আর জলবদ্ধতা একেবারে ভিত্তিহীন নয়। কিন্তু কংগ্রেসের অভিযোগ হলো এই ট্রাস্টের সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক চাপ কাজ করছে। উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়, যিনি নিজে একসময় বারাণসী লোকসভা কেন্দ্রে খোদ প্রধানমন্ত্রী মোদীজির বিরুদ্ধে লড়েছিলেন, তিনি সাফ জানিয়ে দেন যে করেই হোক এই কর্মসূচি নির্ধারিত দিনেই হবে এবং বিজেপি সরকারকে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করতে হবে। আর রাহুল গান্ধী নিজে এক্সে হিন্দিতে লেখা একটি পোস্টে বলেন, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফি বৃদ্ধি আর আসন সংকোচনের বিরুদ্ধে নিজেদের ভবিষ্যতের জন্য লড়ছে, কিন্তু প্রশাসন তাদের কথা শোনার বদলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে। রাহুল গান্ধীর কথায় মোদী সরকারের নীতিই হলো তরুণদের কণ্ঠস্বর দাবিয়ে রাখা, আর তাই তারা ছাত্রদের গুঁজকে রীতিমতো ভয় পাচ্ছে। সরকার যতই চেষ্টা করুক তারা তাকে ছাত্রদের কণ্ঠস্বর তুলে ধরা থেকে আটকাতে পারবে না, স্পষ্ট বার্তা কিন্তু রাহুলজি দেন। বন্ধুরা, এখানে একটা বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। একদিকে সংঘপ্রধান বলছেন তরুণদের সাথে সংলাপ দরকার, তাদের কথা শুনতে হবে, অন্যদিকে যখনই বিরোধী দলনেতা সেই একই তরুণদের সাথে সরাসরি সংলাপে বসার চেষ্টা করছেন, প্রতিটা রাজ্যেই তার কর্মসূচি কোনো না কোনো প্রশাসনিক জটিলতায় আটকে যাচ্ছে। এটা কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে একটা প্যাটার্ন আছে, সেই সিদ্ধান্ত আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম। চলুন বন্ধুরা, এবার একটু জুম আউট করে গোটা চিত্রটাই দেখে নেওয়া যাক। সিজেপি আন্দোলন কোনো একটা রাজনৈতিক দলের পতাকা তলে হয়নি, এটা একটা স্বতঃস্ফূর্ত সামাজিক মাধ্যম চালিত দলহীন গণ আন্দোলন, যার নেতৃত্বে আছে এমন একজন তরুণ প্রজন্ম যাদের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের প্রতি বিশেষ আনুগত্য নেই। আর ঠিক এই কারণে এই আন্দোলন বিজেপির জন্য এত বড় বিপজ্জনক, কারণ এটাকে সহজে কংগ্রেসের ষড়যন্ত্র বা বিরোধীদের চক্রান্ত বলে খারিজ করা যাচ্ছে না। বাঁকিপুরের উপনির্বাচনের ফলাফল একটা স্পষ্ট সতর্কবার্তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2024 সালে কম আসনের ব্যবধানে পুনর্নির্বাচিত হওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী এখনো বিপুল জনপ্রিয়, কিন্তু এই আন্দোলন একটা নতুন মাত্রার রাজনৈতিক চাপ তৈরি করেছে। 2029 সালের লোকসভা নির্বাচনে জেনজি ভোটারদের একটা বড় ভূমিকা থাকতে যাচ্ছে, আর এই প্রজন্মকে অপমান করে ভোট রাজনীতিতে টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এটাই বাঁকিপুরের ফলাফল প্রমাণ করে দিয়েছে। আর এখানেই স্পষ্টভাবে বোঝা যায় কেন আরএসএস প্রধান মোহন ভগবত এত দ্রুত এবং এত স্পষ্টভাবে সুর বদলে দিলেন। এটা কি নিছক আদর্শগত অবস্থান, নাকি এটা একটা রাজনৈতিক বার্তা, যে বার্তার মূল কথা হলো আমরা এই প্রজন্মকে হারাতে পারি না, তাই ভাষা বদলাও। আরএসএস আর বিজেপি সরকার এই দুটো প্রতিষ্ঠান আদর্শগতভাবে সংযুক্ত হলেও তাদের অগ্রাধিকার সবসময় একরকম নাও হতে পারে। সংঘ দীর্ঘমেয়াদী সাংগঠনিক ভিত্তি নিয়ে চিন্তিত, আর সরকার তাৎক্ষণিক ক্ষমতা টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত। যখন এই দুই অগ্রাধিকার সংঘর্ষে আসে, তখনই আমরা দেখি একদিকে মন্ত্রী সাংসদদের অবজ্ঞাপূর্ণ ভাষা, আর অন্যদিকে সংঘ প্রধানের সংশোধনী সুর। আর অন্যদিকে কংগ্রেস এবং রাহুল গান্ধী এই মুহূর্তটাকে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করছেন। তার ছাত্রদের গুঞ্জ কর্মসূচি আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে কংগ্রেস তরুণ প্রজন্মের পাশে আছে যখন শাসক দলের নেতারা তাদের অপমানিত করছে। কিন্তু বন্ধুরা, প্রশ্ন তো থেকেই যায়, শুধু সহানুভূতি প্রকাশ করে এবং প্রশাসনিক বাধার বিরুদ্ধে প্রতিবাদ করে কি কংগ্রেস সত্যিই এই তরুণ প্রজন্মের আস্থা অর্জন করতে পারবে, নাকি এই প্রজন্ম চিরাচরিত দলীয় রাজনীতি থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা রাখতে চাইবে? কারণ সিজেপির উত্থান নিজেই তো প্রমাণ করে দিয়েছে এই প্রজন্ম প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর প্রতি কতটা সন্দিহান। বন্ধুরা, শেষমেশ এই পুরো ঘটনাক্রম থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, ভারতের তরুণ প্রজন্ম আর নীরব দর্শক হয়ে থাকতে রাজি নয়। তাদের প্রশ্ন করার, প্রতিবাদ করার, ব্যবস্থার জবাবদিহিতা চাওয়ার অধিকার আছে, এবং
যে রাজনৈতিক দলই তাদের অপমানার অবজ্ঞা দিয়ে সেই কণ্ঠস্বর দাবিয়ে রাখতে চাইবে, ব্যালট বাক্স তার জবাব দিতে দ্বিধাবোধ করবে না। বাঁকিপুর কিন্তু তার জলজ্যান্ত প্রমাণ। বন্ধুরা, আরএসএস প্রধান মোহন ভগবতের মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো, এরা দেশ বিরোধী নয়, এরা আমাদেরই সন্তান, এই বাক্যটা শুধু একটা রাজনৈতিক মন্তব্য নয়, এটা একটা আয়না যেখানে বিজেপি নিজেদের নেতাদের ব্যবহৃত ভাষা প্রতিফলিত হচ্ছে। আর এই আয়নায় যেটা দেখা যাচ্ছে তা মোটেও স্বস্তিদায়ক নয়। এখন দেখার বিষয় প্রয়াগরাজে 8ই আগস্ট রাহুল গান্ধীর কর্মসূচি শেষ পর্যন্ত কি রূপ নেয়, প্রশাসন বিকল্প ব্যবস্থা করে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেপি সরকার আদৌ নিজের নেতাদের ভাষার কোনো পরিবর্তন আনে কিনা, নাকি সংঘ প্রধানের এই বার্তা শুধু মঞ্চেই থেকে যায়। আপনাদের কি মনে হয় তা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।